10 বছর আগেও রাজধানীর ভাটারার এই এলাকায় কোনো ঘরবাড়ি ছিল না। এখন এটা মূলত হাওড় অঞ্চলের লোকজনের আশ্রয়স্থল। কেউ রিক্সা চালান, কেউ বা নির্মাণ সাইটে, নারীরা কাজ করেন বাসাবাড়িতে। রুবেলের পরিবারও এখানকার নতুন বাসিন্দা। কিছুদিন আগেও রুবেল রিক্সার প্যাডেলে পা রাখেননি কখনো। কৃষিকাজ করতাম, এই ধান কাটতাম। কত করে ওখানে পাইতাম মত করেন 500, 600, 1000। এটা কিন্তু এমন না গিয়া যে যেরকম কাটতা সেরকম হাইছে। এটা দিয়ে চলতে না, ওটা দিয়ে সংসার চলে না। ঢাকায় রিক্সার প্যাডেলে পা চালালেও রুবেল মিয়া ছুটে যান শেকড়ের টানে। নিজের জমিতে ধান লাগিয়েছেন, কিন্তু এবছর আগাম বন্যায় হাওড়ের অনেক ফসল তলিয়ে গেছে। রুবেলের 5 কাঠা জমিও এখন পানির নিচে। ডুবে গেছে রুবেলের বাড়ি ফেরার স্বপ্ন। মাত্র 1.5 বছরের ব্যবধানে হাওড়ের কৃষক এখন এই শহরের রিক্সা চালক। গৃহস্থী করছিলাম 2,000 মতন। ওই জমি মত করেন আপনার কাছ থেকে আমি টাকা দিয়ে লইছি, লয়ে লাগাইছি। ওই জমি ফাইনে নিছে গা, মানে 150 থেকে কি করবো পর 2-3 লাখ ঋণ হয়েছে, ওই জন্য ঢাকাইলাম। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট, নাকি আধুনিকায়নের যন্ত্র, কোনটা রুবেল মিয়াদের হাওড় থেকে শহরমুখী করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ চষে বেরিয়েছেন গোটা হাওড় অঞ্চল। উঠে এসেছে হাওড়ের ভেতরের সংকট আর শহরের অসহ্য চাপের গল্প। তবে মাত্র 10 বছর আগেও দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। বৈশাখ জ্যৈষ্ঠ মানেই হাওড় জুড়ে ছিল উৎসবের রং। একসময় এই হাওড়ই ছিল জীবনের উৎস। ধান পাকলেই হাওড় জুড়ে শুরু হতো ধান কাটার উৎসব। দূর দূরান্ত থেকে আসতেন ধান কাটার শ্রমিক। মাঠে মাঠে চলত কাস্তের ঝনঝনানি। বছরে একটাই ফসল, বোরো ধান। সেই এক ফসলেই হাওড়বাসীর সংসার চলত সারা বছর। ধান উঠত ঘরে, নৌকায় করে ভেসে যেত বাজারে। হাওড়ের এই ছন্দেই বাঁধা ছিল নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ কিংবা হবিগঞ্জের লাখো মানুষের জীবন। মাঠে ধান থাকলেও হাওড়ের সেই উৎসব এখন স্মৃতি। আগাম বন্যায় ডুবে গেছে হেক্টরের পর হেক্টর আধা পাকা ধান। মানে এমন বৃষ্টি আর কোনো বছর হয় না জীবনে, আমরা দেখি নাই আর কি। মানুষ হয়েছেন না, মাইছে কি আর 5,000 6,000 করিয়া খাটাইছেন মাইচর। মানুষ তো নাই, গাড়িও নাই। সারা বাচ্চার বাচ্চা টাচ্চা পড়ালে পড়াইয়া কি করে হরাইয়া, এদিকে অর্থ সম্পদ নাই, উঠা করছিলাম সবকিছু হানিয়ে নিছে গা। এখন যে খের কুড়া যে আছে, গরু বাছুর যে ফালবে মানুষে, এটার কোনো অবস্থান নাই। কারণ হলো খের ছাড়া তো গরু বাছুর ফালা যাবে না। মালা খার লাগিয়া গাতি ছাড়িরা চল পাতি রে মালা কার লাগি। নেত্রকোনার পূর্বধলার স্বপন মিয়া। কৃষি তার বংশগত পেশা। জমি আর ফসলের উপর ভর করেই চলে সংসার। আরও একটু সচ্ছলতার আশায় এবছর 20,000 টাকা খরচ করে বর্গা নেন 4 বিঘা জমি।
কিন্তু ধান ঘরে তোলার আগেই সেই স্বপ্ন ডুবে গেছে পানির নিচে। এই বেলা লোকজন একদম পাওয়া গেছে না পানি হয়েছে, দপ করে পানি আইছে। মনে করেন কি লোক চোখ ফাইব কই লোক একজনে এক এক জায়গায় এ হয়েছে, আজকা মারে পানি ফোড়া আবর তোল করে লাইছে। তখন মনে করেন হাহাচারি ছাড়া আর কিছু নাই। এবারের আগাম বন্যা শুধু রুবেল কিংবা স্বপন মিয়ার নয়, বিপর্যস্ত করেছে পুরো হাওর অঞ্চলকেই। সরকারি হিসাব বলছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ এই 3 জেলায় প্রায় 30 হেক্টর ধানক্ষেত তলিয়ে গেছে বন্যার পানিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এই ক্ষতি কি শুধু প্রাকৃতিক দুর্যোগেরই ফল, নাকি দুর্বল সুরক্ষা বাঁধও এর জন্য দায়ী? আমাদের যে ওয়াটার অফ দ্য বাঁধ আছে, বাঁধ যদি একটু উঁচু করে করা হইতো তাহলে আমাদের এই বন্যা এতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারত না। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। যে মেজারমেন্ট দিছে মেজারমেন্টে কাজ করে আইছি, বেরিবান্ধের তো কোনো সমস্যা নাই। হাওড়ের এই সংকট অবশ্য নতুন নয়। বছরের পর বছর আগাম বন্যা আর পাহাড়ি ঢলের সঙ্গে লড়াই করে আসছেন কৃষকরা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সেই লড়াই এখন আরও কঠিন। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টি হলেই কয়েক ঘন্টার ব্যবধানে পাহাড়ি ঢল নেমে আসে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড়গুলোতে। আর সেই ঢল যদি আসে ধান পাকার সময়, তাহলে কয়েক মাসের শ্রম মুহূর্তেই তলিয়ে যায় পানির নিচে। স্বপন মিয়ার কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। এখন যা অবশিষ্ট আছে সেটুকু বাঁচানোর চেষ্টা তার। যার যার একটু আছে বাসা 2-3 জনে মিলে চিল্লা কাটতেছি। আর যেটি ফানি তোলে উঠছে, এই যে তোলেছে খালি ফানি বাড়তেছে আর বাড়তেছে, কাটার মতন কোনো বাস দেখা যায়নি। স্বপন মিয়াদের জীবন ও জীবিকা রক্ষার দায়িত্ব বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের। এই ভবনে যারা অফিস করেন তাদের কখনো বুক পানিতে নামতে হয়নি। প্রতিষ্ঠানটি গত 49 বছরে হাওড়ের কি উন্নয়ন করেছে তা জানতে আমরা হাজির হই মহাপরিচালক সিএম ইউসুফ হুসাইনের দফতরে। তিনি অবশ্য এই চেয়ারের দায়িত্ব বুঝে নিয়েছেন মাত্র 5 দিন হলো। হাওড়ে যে বন্যা হয়, বন্যার কারণ ছিল যে আপস্ট্রিম থেকে যে পানি আসে, সেই পানি নিষ্কাশনের মতো যেহেতু হাওড় অঞ্চলের নদীগুলির সক্ষমতা নেই, এই সক্ষমতা বানানোর জন্য এই নদীগুলি ড্রেজিং করা দরকার। নদীগুলি যদি ড্রেজিং করা যায় তাহলে এই বন্যার প্রবণতা থেকে অনেকটাই রক্ষা করা যাবে। এই বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, অধিদপ্তরও এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করছে, প্রকল্প বানানোর চেষ্টা করছে। তবে তার আগে যারাই এখানে এসেছেন তাদের অনেকেই দায়িত্ব পালনের চেয়ে অন্যত্র বদলি হওয়ার তদবিরে ব্যস্ত ছিলেন বেশি। এই প্রতিষ্ঠানটিতে সবসময় দেখা যায় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের এখানে ডাম্পিং করতে। এ কারণে এই হাওর এবং হাওরের জনগণের উন্নয়নে তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না প্রতিষ্ঠানটি। হাওড়ের গল্পে আমরা আবারও ফিরতে চাই, কারণ মাঠের বাস্তবতা এখনো শেষ হয়ে যায়নি। 70 বছরের আব্দুল হাকিমের সামনে দাঁড়িয়ে আছে আরেক সমস্যা, শ্রমিক সংকট। চারদিকে পানি বাড়ছে, কিন্তু টাকা দিয়েও মিলছে না পর্যাপ্ত শ্রমিক। ফলে বয়সের ভার উপেক্ষা করে বুক সমান পানিতে নেমেই ফসল বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আমরা অনেক দাম আর কি 1000-1200 টাকা কম নেই, এটা পাওয়া যায় না। একদিকে ফসল রক্ষার তাড়া, অন্যদিকে শ্রমিকের আকাশ ছোঁয়া মজুরি। একই বাস্তবতার মুখোমুখি কৃষক আব্দুল করিমও। বাড়তি লাভের আশায় তিনিও এবার জমি বর্গা নেন। ভাগ্য কিছুটা তার পক্ষে ছিল। তার জমিটা একটু উঁচুতে হওয়ায় ফসলের তেমন একটা ক্ষতি হয়নি। তবে সংকট থেকে রক্ষা পাননি তিনিও। ফসল তো মার গেছে, মানে এই যে 900 টাকা 1000 টাকা মনে করেন 1 কাঠা জমি, যদি 1 কাঠা জমি মনে করেন কাটায় কিছু থাকতো না।
এ যেন আরেক নতুন সংকট। ফসল আছে মাঠে, কিন্তু ঘরে তোলার মানুষ নেই। হাওরের সংকট শুধু ক্ষুদ্র কৃষকের নয়। আমরা এবার হাজির হই এমন এক কৃষকের কাছে যাকে স্থানীয়রা সচ্ছল বলেই চেনেন। নাম রফিকুল ইসলাম। আমার জমিটা লাগাইতে 40,000 টাকা লাগছে, লাগানির খরচ, এরপরে টিলারের খরচ, তেলানো লাগছে, টিলার দিয়ে আল বাউন লাগছে 6,000 টাকা, 500 টাকা 600 টাকাটা হলো সিকিউরিটি, নাকি অনেক 1,500 টাকা কাটানি। কারণ আমাদের হুসাইব কি করে হুসাইব? আমরা লসে আছি, আমরা দুই আনা আয় নাই। বুঝছেন কথাটা কি কইছে? আমরা দুই আনা আয় নাই, বেলে বাইরে সমান হইতাম পারি না। দানা বাজে 2 লাখ 3 লাখ করে দানা বাজে। এই ক্ষোভ শুধু রফিকুলের একার নয়, এই ক্ষোভ ছড়িয়ে আছে পুরো হাওর জুড়ে। একদিকে আগাম বন্যার ঝুঁকি, অন্যদিকে নানা সংকটে চাপের মুখে পড়েছে কৃষকের অর্থনীতি। এই সংকট দীর্ঘমেয়াদী হলে কৃষক কৃষি থেকে সরে যাবে, ধানের উৎপাদন কমবে, আর বাড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকিও। হাওরবাসীর সংগ্রামের আরও গল্প নিয়ে ফিরছি ছোট্ট আরেকটা বিরতির পর। কৃষকদের সুরক্ষা ও সহায়তার জন্য সরকারের একাধিক সংস্থা কাজ করছে। বিশেষ করে হাওর অঞ্চলের দায়িত্বে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সহ নানা প্রতিষ্ঠান। আগাম বন্যার পর পরিস্থিতি মোকাবেলায় কৃষি কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করে কর্মস্থলে অবস্থানের নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা আর মাঠের বাস্তবতার ফারাকটা একটু দেখে আসা যাক। অনুসন্ধানের জন্য আমরা শুরু থেকেই বেছে নিয়েছি নেত্রকোনা জেলাকে, কারণ আগাম বন্যার সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি লেগেছে এখানেই। বুক সমান পানিতে নেমে কৃষকরা যখন শেষ মুহূর্তে ফসল বাঁচানোর লড়াই করছেন, তখন প্রশ্ন ওঠে তাদের পাশে থাকার কথা যাদের, তারা কোথায়? পুরো জেলা ঘুরেও মাঠে কোনো কৃষি কর্মকর্তার উপস্থিতি চোখে পড়েনি। অথচ দুর্যোগ পূর্ব সতর্কতা, দ্রুত বর্ধনশীল ধানের জাত নির্বাচন, কৃষকদের পরামর্শ দেয়া থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে কৃষি বিভাগের সক্রিয় থাকার কথা। মাঠে না থাকলেও হয়তো অফিসে পাওয়া যাবে, এই প্রত্যাশা নিয়েই আমরা যাই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। এটি জেলার প্রধান কৃষি কর্মকর্তা আমিরুল ইসলামের কক্ষ। জানা গেল কৃষকদের বুক সমান পানিতে রেখে ঈদের প্রস্তুতি নিতে অফিসের সময় শেষ না হতেই গ্রামের বাড়ি রওনা হয়েছেন তিনি। আমরা জানতে পেরেছি যে আমিরুল ইসলাম অফিস ত্যাগ করেছেন রাজশাহীর উদ্দেশ্যে, তারপর পরিবর্তিতে আরেকজন হচ্ছে ডিজি চার্জে আছেন। আমরা দেখতে যেতে চাই যে উনি অফিসে আছেন। একই চিত্র আরেক কর্মকর্তার কক্ষেও। দুর্যোগের সময়ে মাঠে কৃষক আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চেয়ার খালি। চন্দন কুমার মহাপাত্রের পরে আরেকজন দায়িত্বে রয়েছেন, যিনি, তার সাথে আমরা কথা বলবো, তিনি অফিসে আসলেন কিছুক্ষণ আগে। তবে শেষ পর্যন্ত একজন কর্মকর্তার দেখা মিলেছে। আমাদের সামনে অতিরিক্ত উপপরিচালক ফারুক হোসেন। হাওরের তলদেশে পানি জমছে, সেই পানি নিষ্কাশনের সুযোগ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার নদীর যে নাব্যতা আছে সেই নাব্যতা কমে যাচ্ছে। তাহলে কি করতে হবে? নদী আজকে যদি হাওরের তলদেশ থেকে নদীর গভীরতা নিচে থাকতো তাহলে কিন্তু পানিটা নিষ্কাশন হইতো, হাওরের নদী গতি হতো না। তাহলে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট নিতে হবে। সেই প্রজেক্টের মাধ্যমে আমাদের হাওর অঞ্চলে যতগুলো নদী আছে সেই নদীগুলো খনন করতে হবে। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বলেন এটা পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ
মাঠের সংকটের মাঝেও শুরু হয়েছে দায়িত্ব এড়ানোর চিরচেনা প্রশাসনিক খেলা। আমরা জানতে চাই তারা কি করেছে। আমরা প্রতিটা ফরকাস্টিং, পানি বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টি হতে পারে, যেমন আমাদের মার্চের শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছিল, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফরকাস্টিংগুলো থ্রো করেছি। এখন সমস্যাটা কোথায় হয়েছে? আমরা থ্রো করেছি বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষ তো ধান কেটে ওগুলোকে ম্যানেজ করতে হবে, শুকাতে হবে, করতে হবে, ওই কাজটা কিন্তু করতে পারে না, ওই সময়টা কিন্তু দেয় নাই। তাছাড়া বৃষ্টিটা এত আগাম ছিল যে হাওরের তলদেশ যেটা আছে ওই তলদেশগুলো পানির নিচে তলিয়ে যায়। কৃষি বিভাগের দায়িত্ব যে এখানেই শেষ নয় সেটা বোঝা গেল হাওরের এই বিশেষজ্ঞের কথা শুনে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য যে এগ্রিকালচার যে রিসার্চ করি, আমরা এখনো ওই পর্যায়ে আসলে যাইতে পারি না। যার ধরুন আপনার কখন এই যে দেখেন হঠাৎ করে একটা ফ্লাশ ফ্লাড আসলো, তো এই ফ্লাশ ফ্লাডটাকে যদি আপনি ওভারকাম করতে চান তাহলে এই ধরনের আপনার সিডলিং থেকে শুরু করে আপনার যাতে 10-15 দিন আগেই ফসলগুলো যাতে উঠে আসে ওই ধরনের ব্রিড জাত আপনার ডেভেলপ করা দরকার। এই গবেষণা কি হচ্ছে সেই উত্তর খুঁজতে আমরা যাই ময়মনসিংহ বিভাগীয় কৃষি কার্যালয়ে। এখানেও একই চিত্র। বিভাগীয় প্রধান পবিত্র হজ পালনে সৌদি আরবে। তার মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা আক্তারও ঢাকায় গেছেন কোনো এক কর্মশালায় যোগ দিতে। এটা কিসের উপরে ছিল বাবা? যে অনাবাদী পতিত জমি ও বসতবাড়িতে বসতবাড়ির আঙিনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। এখন তো হাওর অঞ্চলে হচ্ছে যে আপনার দুর্যোগ অবস্থা চলছে। না, এটা তো পূর্ব নির্ধারিত। কৃষককে মাঠে রেখে কর্মকর্তারা সবাই বাইরে কেন? এই প্রশ্নের উত্তর জানতে আমরা যাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে। পরপর দুদিন আসার পর মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের দেখা মিললেও ক্যামেরায় কথা বলতে চাইলেন না। হাওরের বিষয় নিয়ে হাওরের বিষয় এখন এটা তো অলরেডি হাওরে গিয়ে তো দিয়ে আসছি আমরা। আমিরুল ইসলাম, তারপর হচ্ছে যে মহাপাত্র যিনি আছেন, ঈদের আগে ওনারা ছুটিতে চলে গেছে। এখন মন্ত্রী মহোদয় কথা বলছে, আমি কথা বলছি, স্যারের কথা বলছে, এখন আর ওনাদের এই বিষয়গুলো নিয়ে কি আপনারা ব্যবস্থা নেবেন? প্রবাসন করতেছে, ওখানে হচ্ছে তা আমাদের দুর্যোগ ব্যবস্থা তাদের কাছ থেকে নিতে হবে। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও প্রশ্ন তুলেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা নিয়ে। পানি এবং কৃষি দুটাই আসলে আমার কাছে মনে হয় উইথ মানে গ্রেভ ডিসস্যাটিসফ্যাকশন, করাপশানে নিমজ্জিত। হাওরের মানুষ বা হাওরের ফসল যেমন পানিতে নিমজ্জিত, ঠিক এই দুইটা প্রতিষ্ঠানের যারা ওখানে আছেন করাপশানে নিমজ্জিত। আপনি কোনো একটা কাজ পাইলট বেসিসে যদি করতে যান সেখানে করাপশন করেন ওনারা। যেমন একটা বাঁধ দিতে হবে, দেখা গেল যে একটা বাঁধ দিবে, এমন সময় বাঁধটা দিবে যে সময় পানি, তখন আপনি ওই টাকাটা কিন্তু জলে ফেলছেন। এই বাঁধটাই শুকনা সিজনে ওনারা চাইলে দিতে পারেন অল্প খরচের মধ্যে, কিন্তু পার্সোনাল গেইনের জন্য শুকনা সিজনে না করে যখন বিশাল বন্যা আসে, নদী ভাঙন হয়, হাওয়ার ভেঙে যায়, তখন ওনারা দুর্যোগ, প্রাকৃতিকভাবে দুর্যোগ এলাকা ঘোষণা করে ইমার্জেন্সি বেসিসে কিছু কাজ করেন। এবং এটা কাজ করার উদ্দেশ্য থাকে না, নিজের পকেট ভারী করার উদ্দেশ্যটা নিয়ে এই কাজগুলা করেন, একদম দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। অভিযোগের বড় অংশ যেহেতু বাঁধ, নদী খনন ও পানি উন্নয়ন ব্যবস্থা ঘিরে, তাই আমরা এবার যাই পানি উন্নয়ন বোর্ডে। কিন্তু এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ এনায়েতুল্লাহ। দর্শক, কি মনে হচ্ছে, কথা না বলে কি দায়িত্ব এড়ালেন? আর এভাবে যদি দায়িত্বশীলরা একে একে দায়িত্ব এড়াতে চান তাহলে কখনোই থামবে না হাওরের কান্না। হাওরের আরও অজানা গল্প নিয়ে ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর।
হাওড়ে শ্রমিক সংকটের গল্পের আরেকটি দিকও আছে। কৃষকের মাঠে এখন জায়গা করে নিয়েছে হারভেস্টার মেশিন। ফসল কাটার সময় ও খরচ কমলেও কাজ হারাচ্ছেন হাজারো ধান কাটার শ্রমিক। প্রযুক্তির এই অগ্রগতি কারো জন্য আশীর্বাদ হলেও তৈরি হয়েছে লাখো শ্রমিকের জীবিকার সংকট। 10 বছর আগে এই হাওড়ে দেখা মিলত শত শত শ্রমিকের, আর এখন হাতে গোনা কয়েকজন। শ্রমিক সংকটকে কাজে লাগিয়ে মজুরি বাড়িয়ে নিয়েছেন তারা, তবে কষ্টের গল্পটাও জানালেন। আগে তো কমই পেতাম, আগে ধরেন যে পুরা দিনে 500, 400 বা 300 এরকম। এখন তো একটা মানে দিন মজুরি পুরা দিনে মানে 1000-1200 টাকা হয় আর কি। আপনার মনে করেন যে ধান নষ্ট হয়ে গেছে, একটা লোক পুরা দিনে 1 কাটা দিন আনতে পারে না। একটা লোক দিয়ে অর্ধি ধান কাটে, তো পুরা দিনে হাজিরা করবো মাত্র 700 কি 500। এই জন্যই লোকজন যায় না। এমনিতে শুকনা সিজন এলে মেশিনে কাটালাই লোকজন নেয় না কাজে, তাহলে লোকজন দেশে থেকে কি করবো? একটা কাজ করে তো খাইতে হইব, সেই জন্য আর কি ঢাকায় গিয়ে কাজ করি। এই যে বিলটা পুরাটা বিল দেখতেছেন, আমরা এখানে 1.5 মাস কাজ করতে পারি, অনেক সুখ হয়। কাজ করলে টাকা পয়সা ইনকাম হয়, আমরা ফ্যামিলি নিয়ে চলতে পারি, খাইতে পারি। কিন্তু এই ধান কাটা মেশিন হয় আমরা এটা হয় না, আমরা টাকা কাজ করতে পারি না, বেকার ঘোরা লাগে। আমাদের এই সমস্যা, এই মেশিন তুললে তখন লাগবো, আমাদের এটাই দুঃখ, আর কোনো দুঃখ নেই। স্থানীয় কৃষক গৌতম দাস নিজের চোখে দেখেছেন হাওড়ের বদলে যাওয়ার দৃশ্য। ধান কাটার মেশিন মানে অন্য জেলার লোক আসে না, 10 বছর ধরে আসে না। 10 বছর ধরে আমরা মেশিন দিয়ে ধান কাটি। দূর থেকে মেশিন আইসে, মেশিন দিয়ে কাটতে পারছে না, জমিনও পানি আছে বেশি, আমনে তো লইছে। 2020 সালে বিগত সরকার 3020 কোটি টাকার বিশাল কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প চালু করে। একটি মেশিনই কাজ করে 200 শ্রমিকের সমান। 28 থেকে 32 লাখ টাকার জাপানি এই যন্ত্রের জন্য সরকার দিয়েছে 19 থেকে 22 লাখ টাকা, আর কৃষককে দিতে হয়েছে 8 থেকে 10 লাখ। দামেই বোঝা যাচ্ছে এটা আসলে গরিব কৃষকদের ধরাছোঁয়ার বাইরে। নেত্রকোনায় ঢুকেছে এমন 1014টি আধুনিক যন্ত্র। সেই 1000 যন্ত্রের একটির মালিক ইব্রাহিম মোল্লা। আগে তো মনে করেন ইনকাম একটু বেশি হয়েছে আগের সিজনে, কিন্তু এখন বর্তমানে ওই যে বৃষ্টির কারণে প্রায় 3 মাস 4 মাস যাবৎ বৃষ্টি একাধারে চলছে, যার জন্য জমিনে হচ্ছে আপনার ওই কাদা হয়ে গেছে, বেশি কাটা যাচ্ছে না, আগের পরিমাণ মতো এখন লাভজনক না, মানে খুবই সীমিত, একবারে অল্প। এটা তো কৃষকের জন্য অনেক উপকার হয়েছে, যেটা হচ্ছে আপনার কৃষক দিয়ে কাটাইলে তো অনেক সময় লাগে যায়, মানে প্রচুর সময় লাগে, কিন্তু মেশিন দিয়ে কাটে তো আপনার তাড়াতাড়ি হয়ে যায়, জলদি হয়ে যায়। সেই জন্য তো এটা সরকার খুবই ভালো কাজই করেছে। এটা এই হারভেস্টার আসার পর কিভাবে শ্রমিকরা কর্মসংস্থান হারায় সেটা বোঝা গেল এই শ্রমিকের কথায়। শ্রমিক কমে নাই, কিন্তু মানুষের বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। কারণ আগে মানুষ ধান কাটতে হাঁটতে তারা রুজি করতে পারতো, কিন্তু এখন তো মেশিন আসার পরে মনে করি এটা 100 জনের কাজ একাই করতে পারতেছে। তার মানে যে 100 জন মানুষ ওরা কি করতেছে, ওরা হয়তো অন্য কাজ করতে হইব, নয়তো বেকার থাকতে হইব। মাত্র 1000 হারভেস্টার যন্ত্রই মাঠ থেকে চিরতরে সরিয়ে দিল অসংখ্য ধান কাটার শ্রমিককে। আমরা করার কিচ্ছু নাই, লোক নাই, সব আছে রুটে কাটে। অটো লয়ে আছে, সিএনজি লয়ে আছে, রিক্সা লয়ে আছে, হ্যাঁ, গার্মেন্টস আছে। আমরা কৃষক ঠিকছি, আমরা অসহায় আছি খুব বেশি। বন্যায় পুঁজি হারিয়ে স্বপন আজ দিশেহারা। পেটের তাগিদে হাওড় ছেড়ে স্বপনও চলে এলেন ঢাকা শহরে। এই যখন বসিল মার্কে থাকা আমি এই ঢাকায় মানে রিক্সা চালাইতে দিয়া করলাম কি বাল বাচ্চা লয়ে তো চলন তো লাগবো। মনে করেন আমি মাঝে মাঝে যে বাইরে কাজ করি, আমি গরিব মানুষজন, বাপের অত সম্পদ কম, টুকটাক ওই বাইরে হয়ে কাজ করি আর কি। স্বপন মিয়া একা নন। গত 10 বছরে হাওড় ছেড়ে শুধু এই ভাটারাতেই বসতি গড়েছেন হাজারেরও বেশি পরিবার। পুরো ঢাকায় কত বেড়েছে সংখ্যাটা কারোরই জানা নেই।
আর রুবেল মিয়া তো প্রতিদিন নগদ রোজগারের টানে আটকে গেছেন ঢাকা শহরে। গাড়িটা চালাই, পাশাপাশি আমার ফ্যামিলি একটা বাসা বাড়ির চাকরি করে, ওটা যে কোনো রকম চলে, কিছু টাকা আয় টাকা আর কি। দিনে 1500, 1600, 1000 টাকা। এই টাকায় যেমন করেন কিস্তি আছে, কিস্তি দিই, খাই, এরপরে গ্যারেজ বিল দিই, ঘর ভাড়া আছে, পোলা বানায় খরচ আছে, লেখাপড়া করাই। এভাবেই দিনকে দিন বাড়ছে স্বপন আর রুবেল মিয়াদের সংখ্যা। শহরের রাস্তাগুলো যেন বাকি গল্পটা নিজেরাই বলে দেয়। গত কয়েক বছরে বেড়েছে রিকশার সংখ্যা, বেড়েছে যানজট, আর নষ্ট হচ্ছে লাখো মানুষের কর্মঘণ্টা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, কৃষিতে অনিশ্চয়তা এবং যান্ত্রিকীকরণের প্রভাবে হাওড়ের অসংখ্য মানুষ এখন শহরে। নতুন মানুষ মানেই নতুন বসতি, আর নতুন চাপ, নতুন সংকট। এত সংকটের দায় কে নেবে, হাওড় নাকি শহর?